আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন বরাবরের মতো। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা দ্বিতীয় পত্রে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, একটু কঠিন। সুতরাং আমি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করেছি, যেন আপনাদের বুঝতে খুব সহজ হয় এবং মনে রাখতে পারেন এবং পরীক্ষায় একটা ভালো মার্কস পান ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা 7 নম্বর লেকচারে কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিশ্বের প্রধান খনিজ সম্পদ কী কী নিয়ে আলোচনা করব। প্রধান খনিজ সম্পদের ভিতরে কী কী নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করব, খনিজ তেল নিয়ে আলোচনা করব, গ্রাফাইট নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা আলোচনার বিষয়সূচি তিনটা, একটা হচ্ছে গ্রাফাইট, তেল এবং আরেকটা হচ্ছে গ্যাস। ওকে, প্রথমে আমরা গ্রাফাইট নিয়ে আলোচনা করি। আমি যদি আপনাদেরকে গ্রাফাইট বলি, আপনারা অনেকেই বলবেন এটা আবার কী জিনিস, হোয়াট ইজ দিস, গ্রাফাইট কী? গ্রাফাইট তো আমি চিনি না। কিন্তু আমি যদি বলি কয়লা, অনেকেই চিনবেন, ও হ্যাঁ কয়লা সুন্দরী, না ওই সুন্দরী এটা না, এটা হচ্ছে কয়লা। এই কয়লা হচ্ছে গ্রাফাইটের একটি রূপ। ওকে, তাহলে দেখেন গ্রাফাইটটা কি। গ্রাফাইট হচ্ছে দেখতে কেমন? গ্রাফাইট দেখতে ধূসর বর্ণের। কোন রঙের? ধূসর বর্ণের। তাহলে গ্রাফাইটটা কি? গ্রাফাইট হচ্ছে কয়লা রূপান্তরিত রূপ। কিসের রূপ? কয়লা রূপান্তরিত রূপ। পরীক্ষায় যদি আসে জ্ঞানবলকে গ্রাফাইট কি, গ্রাফাইট কাকে বলে, তাহলে আমরা জাস্ট এক কথা লিখবেন, গ্রাফাইট হচ্ছে কয়লা রূপান্তরিত রূপ, বা এইভাবে লিখবেন, কয়লা রূপান্তরিত রূপকে বলা হচ্ছে গ্রাফাইট, বা বলা হয় গ্রাফাইট। আরেকটা তথ্য সাথে দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে গ্রাফাইট হচ্ছে ধূসর বর্ণের। কোন বর্ণের? ধূসর বর্ণের। ওকে, এই গ্রাফাইট কি করা হয়? গ্রাফাইটকে যখন উচ্চ চাপ এবং উচ্চ তাপ দেওয়া হয়, এখান থেকে হীরা এবং রত্ন, নীলা আমার গুরুত্বপূর্ণ বলি কেন, দামি জিনিস তৈরি করা হয়। হীরা কি খুব কম দাম? 100 টাকা 1 কেজি। আপনি তো ভালো জানেন হীরার দাম কত। তাহলে গ্রাফাইটটা কি তৈরি করা হচ্ছে? রত্ন, নীলা এবং হীরা তৈরি করা হচ্ছে। যেহেতু গ্রাফাইট থেকে হীরা, ডায়মন্ড তৈরি করা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে গ্রাফাইটের দাম কী রকম। বাংলাদেশের গ্রাফাইট আল্লাহর ওয়াস্তে নাই। ওকে, তাহলে গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে কয়লা রূপান্তরিত রূপ। গ্রাফাইটকে যখন উচ্চ চাপ এবং উচ্চ তাপ দেওয়া হয়, গ্রাফাইট থেকে কি হয়? গ্রাফাইট থেকে হচ্ছে রত্ন, নীলা এবং ডায়মন্ড পাওয়া যায়। এই তো হীরাতে পরিণত হয়। ওকে, উচ্চ চাপ এবং উচ্চ তাপ। ওকে, হাই টেম্পারেচার এবং হচ্ছে হাই ফোর্স, টিএফ ফোর্স এবং হচ্ছে টেম্পারেচারের মাধ্যমে কি করা হয়? হীরা পাওয়া যায়। ওকে, এবার আমরা দেখবো যে হীরা গ্রাফাইট উৎপাদন শীর্ষ দেশ। মনে রাখবেন গ্রাফাইট খুব কম দেশে পাওয়া যায়। গ্রাফাইট উৎপাদন শীর্ষ দেশ হচ্ছে চীন। আপনাকে বলেছিলাম যে কোনো যে অ্যান্সার যদি না পান তাহলে উত্তর কী দেবে? চীন। চীন হচ্ছে গ্রাফাইট উৎপাদনের শীর্ষ দেশ। তাহলে গ্রাফাইট উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? চীন। চীন এককভাবে শীর্ষস্থান আছে। 2 নাম্বার হচ্ছে ভারত। তাহলে গ্রাফাইট উৎপাদনে দ্বিতীয় দেশ কোনটা? ভারত। ওকে, তাহলে গ্রাফাইট উৎপাদনে প্রথম দেশ চীন আর দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। চীন এবং ভারত মিলে পৃথিবীর 92% গ্রাফাইট উৎপাদন করে। অর্থাৎ আমরা যদি গ্রাফাইটকে 100% কল্পনা করি, কত পার্সেন্ট? 100% যদি কল্পনা করি, তাহলে দেখবেন যে হচ্ছে চীন উৎপাদনের প্রথম আর ভারত উৎপাদনের দ্বিতীয়। তাহলে চীন যে উৎপাদনে প্রথম হয়, ভারত উৎপাদনে দ্বিতীয় হয়। তাহলে এই দুটো দেশ মিলে 100%-এর ভিতরে 92% উৎপাদন করে। কত পার্সেন্ট? 92%। বাকি 8% উৎপাদন করে অন্যান্য দেশ, অন্যান্য 10-15টা দেশ মিলে। ওকে, এবার দেখেন, তবে শ্রীলঙ্কা যেমন একটা দেশ আছে শ্রীলঙ্কা পোয়েমস এলাকায় ঘন গ্রাফাইট ব্লকে বিশুদ্ধ উন্নত গ্রাফাইট স্তর দেখা যায়। তাহলে পরীক্ষা যদি আসে কোন দেশে উন্নত এবং বিশুদ্ধ গ্রাফাইট দেখা যায়? শ্রীলঙ্কার পোয়েমস এলাকা। ওকে, তাহলে আমরা দেখলাম যে হচ্ছে গ্রাফাইট উৎপন্ন শীর্ষ দেশ হচ্ছে চীন, দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। এই ভারত এবং চীন পৃথিবীতে 100%-এর ভিতর 92% গ্রাফাইট উৎপাদন করে। বাকি অন্যান্য দেশগুলো মিলে 8%। ওকে, ভারতে কিন্তু প্রচুর গ্রাফাইট আছে, ওই জন্য এদের সম্পদ অনেক বেশি। ভারতে প্রচুর বক্সাইট গ্রাফাইট আছে। তাহলে উন্নত মানের গ্রাফাইট কোথায় পাওয়া যায়? উন্নত মানের গ্রাফাইট পাওয়া যায় হচ্ছে আমাদের শ্রীলঙ্কার পোয়েমস এলাকায়। ওকে, এবার দেখেন গ্রাফাইটকে 2 ভাগে ভাগ করা। কয় ভাগে ভাগ করা হয়? গ্রাফাইট হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে দানাদার গ্রাফাইট, একটা হচ্ছে অ্যাফিনিটিক গ্রাফাইট। কি গ্রাফাইট? অ্যাফিনিট। একটা হচ্ছে দানা গ্রাফাইট। যে গ্রাফাইট হচ্ছে দানা বল ছোট বল। ওকে, তাহলে যে গ্রাফাইট দেখতে দানা তাকে বলা হচ্ছে দানাদার গ্রাফাইট। আর যে গ্রাফাইট হচ্ছে মাটি মিশ্রিত। কি মিশ্রিত? মৃত্তিকা মিশ্রিত। যে গ্রাফাইট মাটি মিশ্রিত তাকে বলা হচ্ছে অ্যাফিনিটিক গ্রাফাইট।
আর যে গ্রাফাইট দানা দানা তাকে বলা হচ্ছে দানাদার গ্রাফাইট। আমরা একবার দেখবো অ্যাফিনিটি গ্রাফাইট কোন কোন দেশে হয়, দানাদার গ্রাফাইট কোন কোন দেশে হয়। যেহেতু অ্যাফিনিটিক গ্রাফাইটটা হচ্ছে মাটি মিশ্রিত, এই জন্য এই অ্যাফিনিটিক এর দামটা কম, আর দানাদার গ্রাফাইট এর দাম হচ্ছে প্রচুর। তাহলে দানাদার গ্রাফাইট কোথায় কোথায় পাওয়া যায়? চীনে পাওয়া যায়, ব্রাজিল পাওয়া যায়, তুর্কিয়ে পাওয়া যায়। দেখেন অনেকে বলবেন যে আমি ভুল লিখেছি, ভাই আমরা তো জানি তুরস্ক, আপনারা কি জানেন? তুরস্ক, বা ইংরেজিতে বলা হয় তার্কি বা তার্কিশ। তাহলে বাংলাতে বলা হচ্ছে তুরস্ক, ইংরেজিতে বলা হচ্ছে তার্কি। মনে রাখবেন বর্তমান প্রেসিডেন্ট তার্কি প্রেসিডেন্ট হচ্ছে রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি বলছেন যে হচ্ছে তুরস্কের নাম আমরা এখন তুরস্ক রাখবো না, আমরা এর নাম রাখবো এখন তুর্কি। যেমন আমাদের দেশের নাম ছিল কি আগে? পূর্ব পাকিস্তান। তখন বঙ্গবন্ধু 1969 সালে 5 ডিসেম্বর পূর্ব পাকিস্তান নাম পরিবর্তন করে কি রাখছে? বাংলাদেশের। ঠিক রিসেপ তাইয়্যিপ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট, তিনি কী করছে? তুরস্কের নাম পরিবর্তন করে তুর্কি রেখেছে। ওকে, তাহলে তুরস্ক বলা যাবে না, এখন বলতে হবে তুর্কি। তাহলে দানাদার গ্রাফাইটগুলো কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? ইউক্রেন, তুর্কি, চীনা পাওয়া যাচ্ছে। আর অ্যাফিনিটিক গ্রাফাইট অর্থাৎ মাটি মিশ্রিত গ্রাফাইটগুলো কই পাওয়া যাচ্ছে? মাটি মিশ্রিত গ্রাফাইটগুলো পাওয়া যাচ্ছে চীন, ভারত, অস্ট্রেলিয়া। হ্যাঁ, চীনা কিন্তু আবার অ্যাফিনিটিক গ্রাফাইটও পাওয়া যাচ্ছে, দানাদার গ্রাফাইটও পাওয়া যাচ্ছে। তাহলে চীন খুব লাকি। ওকে, মেক্সিকো। তবে দেখেন আমি যদি বলি যে গ্রাফাইট উৎপাদনের শীর্ষ দেশ কোনটা, তাহলে অবশ্যই কি বলেছি? চীন। হ্যাঁ, কিন্তু কৃত্রিম গ্রাফাইট, কি গ্রাফাইট? কৃত্রিম, আর্টিফিশিয়াল গ্রাফাইট, অর্থাৎ এটা খনিজ থেকে আহরণ করে না, বরং এটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালের মাধ্যমে গ্রাফাইট উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। খুব ভালো করে বুঝবেন, প্রাকৃতিকভাবে গ্রাফাইট উৎপাদনের শীর্ষ দেশ চীন, কিন্তু কৃত্রিমভাবে গ্রাফাইট উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, তাহলে গ্রাফাইট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমরা কি জেনেছি, একটা হচ্ছে অ্যাফিনিটিক মাটি মিশ্রিত, আর একটা হচ্ছে দানাদানা, অর্থাৎ দানা। ওকে, বল। এবার আমরা দেখবো হচ্ছে গ্রাফাইটের ব্যবহার। ওকে, গ্রাফাইটের ব্যবহার আগে প্রথমে একটা বলি। আমরা যখন ছোটোবেলায় আগে তো কলম দিয়ে লিখতে পারতাম না, আমরা সবাই আগে আমরা কি ইউজ করতাম? পেন্সিল ইউজ করতাম। পেন্সিলের ভিতরে যে শীষটা আছে, এই শীষ মেইনলি হচ্ছে গ্রাফাইট দিয়ে ব্যবহার করা হয়। তাহলে পেন্সিলের শীষ তৈরিতে কী ব্যবহার করা হয়? গ্রাফাইট। তাহলে আমরা প্রথমে দেখি পেন্সিলের শীষ তৈরিতে, কী তৈরিতে? পেন্সিলের শীষ তৈরিতে হচ্ছে গ্রাফাইট ব্যবহার করা হয়। পারমাণবিক চুল্লিতে তাপ প্রশমক হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়। কোন জায়গায়? পারমাণবিক চুল্লিতে। তারপরে বিদ্যুৎ অপরিবাহী বিভিন্ন পদার্থ আছে না, যা সায়েন্সে পড়েন তাহলে খুব ভালো করে বুঝবেন। বিদ্যুৎ যে সকল পদার্থের মধ্যে বিদ্যুৎ পরিবহন করে তাকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী। আর যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাকে বলা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। যেন আপনি যে লোহা দেন, লোহা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। আপনি কাগজ যদি দেন, কাগজের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে কাগজকে বলা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, আর লোহাকে বলা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। অর্থাৎ এই গ্রাফাইট পদার্থকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ থেকে পরিবাহী করা হয়। তাহলে আমরা কি দেখব? বিদ্যুৎ অপরিবাহী পদার্থকে পরিবাহী করতে কি ব্যবহার করা হয়? গ্রাফাইট ব্যবহার করা হয়। তারপরে কোথায় ব্যবহার করা হয় গ্রাফাইট? পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয়। তারপরে গ্রাফাইট পিচ্ছিলকারক পদার্থ হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়। তাহলে আমরা গ্রাফাইটের ব্যবহার অথবা বলতে হবে গ্রাফাইটের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ গ্রাফাইট। গুরুত্ব বা ব্যবহার একই জিনিসই। তাহলে আমি যদি বলি গ্রাফাইটের গুরুত্ব কী কী, এগুলো লিখে দেবেন, অথবা ব্যবহার বললে ওটাও লিখে দেবেন। তাহলে গ্রাফাইটের ব্যবহারগুলো কী কী? পেন্সিলের শীষ তৈরিতে, বিদ্যুৎ অপরিবাহী পদার্থকে পরিবাহী করতে, তার পারমাণবিক চুল্লিতে এগুলো ব্যবহার করা হয়। তারপরে পিচ্ছিলকারক পদার্থ তৈরিতে গ্রাফাইট ব্যবহার করা হয়। এবার দেখেন খনিজ তেল। খনিজ তেল কি? খনিজ তেল হচ্ছে যে সকল তেল খনি থেকে উত্তোলন করা হয় তাকে বলা হচ্ছে খনিজ তেল। খনিজ তেল হইতে পারে পরিশোধিত বা অপরিশোধিত, যেটা বলেন না কেন। যে তেল খনিজজাত বা খনিজ থেকে উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে খনিজ তেল, বা ইংরেজিতে বলা হচ্ছে পেট্রোলিয়াম অয়েল। বাংলাতে বলে খনিজ তেল, ইংরেজিতে বলা হয় পেট্রোলিয়াম অয়েল। খুব ভালো করে বোঝেন। তাহলে যে তেল খনিজ থেকে উত্তোলন করা হয় তাকে বলা হচ্ছে পেট্রোলিয়াম অয়েল বা খনিজ তেল। ওকে, এবার দেখেন খনিজ তেল সম্পর্কে তথ্য। খনিজ তেল বর্তমানে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত শক্তি সম্পদ। তারপর হচ্ছে এ তেল সাধারণত হলদে সবুজ থেকে লালচে বাদামি হয়। তাহলে
এই তেলটা দেখতে কেমন, হলদে সবুজ থেকে লালচে বাদামি হয়, খনিজ তেল। হ্যাঁ, লালচে বাদামি হয়, সয়াবিন তেল না কিন্তু খনিজ তেল এটা। তাহলে এটা খনিজ, আমরা খনিজ তেল সম্পর্কে কী জানলাম, যে তেল খনি থেকে উত্তোলন করা হয় তাকে বলা হচ্ছে খনিজ তেল। তারপর আমরা কী জানলাম, এই তেল হচ্ছে বর্তমান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত শক্তি সম্পদ। এই তেল হচ্ছে হলদে সবুজ থেকে হচ্ছে কালচে বাদামি হচ্ছে। ওকে, নেক্সট দেখেন হচ্ছে খনিজ তেলের উৎপাদন ও বন্টন। আমরা এবার দেখব খনিজ তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটা। হ্যাঁ, দেখেন পৃথিবীকে যে 7টি যে মহাদেশ আছে, এই 7টি মহাদেশের ভিতর একটি মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের ভিতরে অনেকগুলো ভাগ আছে, যেমন দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য। এই যে মধ্যপ্রাচ্য আছে, মধ্যপ্রাচ্য দেশ বলতে খুব সহজ, এক কথা যদি একটু বলি সহজভাবে, সেটা হচ্ছে আরব দেশগুলোকে বলা হচ্ছে মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যের দেশ সময় হচ্ছে খনিজ তেল 62% মানে সেভিংস আছে। কত পার্সেন্ট? 62%। পৃথিবীতে সবগুলো দেশ মিলে যদি 100% তেল থাকে, জাস্ট এই মধ্যপ্রাচ্যে আছে 62%, অন্যান্য দেশে আছে মাত্র 38%। ক্লিয়ার? পৃথিবীতে খনিজ তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হচ্ছে খনিজ তেল উৎপাদনের শীর্ষে। আগে ছিল সৌদি আরব, কিন্তু এখন হচ্ছে শীর্ষ হচ্ছে শীর্ষ কোনটা? যুক্তরাষ্ট্র। ওকে, একটা জিনিস মনে রাখবেন, খনিজ তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, আবার খনিজ তেল রপ্তানিতে শীর্ষ দেশ, রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে আমরা এখানে দুটো তথ্য পেলাম, খনিজ তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, আবার খনিজ তেল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এখন কথা হইতে পারে যুক্তরাষ্ট্রে কেন তো খনিজ তেল দরকার? কারণ খনিজ তেল দিয়ে বিভিন্ন পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, বিভিন্ন অস্ত্র তৈরি করা হয়, এই জন্য খনিজ তেল এত চাহিদা। দ্বিতীয়ত সৌদি আরব, 3 নাম্বার রাশিয়া, 4 নাম্বার হচ্ছে চীন। প্রথম 3টা মনে রাখবেন। খনিজ তেল উৎপাদন শীর্ষ দেশ ইউএসএ, তারপরে সৌদি, তারপরে হচ্ছে রাশিয়া। ওকে, এবার আমরা দেখব হচ্ছে তেল উত্তোলনকারী বলয়। পৃথিবীতে মহাদেশ হচ্ছে 7টি মহাদেশ হওয়া সত্ত্বেও পৃথিবীকে 6টি তেল বলয়ে ভাগ করা হয়। কয়টা তেল বলয়ে ভাগ করা হয়? 6টি তেল বলয়ে ভাগ করা হয়। 6টির মধ্যে কী কী আছে? ওশেনিয়া অঞ্চল আছে, মধ্যপ্রাচ্য অঞ্চল আছে, ইউরোপ অঞ্চল আছে, আমেরিকা অঞ্চল আছে। এভাবে 6টি অঞ্চল আছে বা 6টি বলয় আছে। তো দেখেন কয়টি বলয়ে ভাগ করা হয়? 6টি প্রধান বলয়ে ভাগ করা হয়। তো পরীক্ষা যদি এমসিকিউ যদি আসে, পৃথিবীতে তেল উৎপাদনকারী দেশ হিসেবে উৎপাদনকারী অঞ্চলকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়, কয়টা অঞ্চলে ভাগ করা হয়, অথবা কয়টি বলয়ে, কয়টি সার্কেলে ভাগ করা হয়? তাহলে অ্যান্সার হবে 6। মহাদেশ 7টি, কিন্তু বলয় কয়টি? 6টি। প্রথমে দেখেন আমেরিকান তেল বলয়। যেহেতু আমেরিকান তেল বলয়, সুতরাং আমেরিকান বিভিন্ন দেশগুলো আছে। কী কী আছে? যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, মেক্সিকো। এই 4টা দেশে প্রচুর আছে, কিন্তু ভেনেজুয়েলা, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়াতে এই কয়েকটা দেশে খুব অল্প পরিমাণে হয়। তার মানে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল এবং মেক্সিকো, এই 4টা দেশে প্রচুর পরিমাণে হচ্ছে খনিজ তেল উত্তোলন করে, প্রচুর পরিমাণে উৎপাদন করে। কিন্তু পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এগুলো হচ্ছে খুব অল্প পরিমাণে উৎপাদন করে। তাহলে মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র এরা হচ্ছে প্রচুর পরিমাণে উত্তোলন করে, আর ভেনেজুয়েলা, পেরু, কলম্বিয়া এরা হচ্ছে খুব অল্প পরিমাণে উত্তোলন করে। এই কয়টি দেশকে বলা হচ্ছে আমেরিকান তেল বলা। কি তেল বলে? আমেরিকান তেল বলে। এই আমেরিকান তেল বলে বিশ্বে 30% তেল উৎপাদন করে। কত পার্সেন্ট? 30%। আমেরিকান তেল বলা হচ্ছে বিশ্বে 30% তেল উৎপাদন করে। ওকে, মানে তেল উত্তোলন করে। ওকে, এবার দেখেন ইউরোপীয় তেল বলে। ইউরোপীয় তেলের ভিতরে শীর্ষে আছে কে? রাশিয়া। তাহলে শীর্ষে কে? ইউরোপীয় তেলের ভিতরে শীর্ষ আছে রাশিয়া, তারপর আছে যুক্তরাষ্ট্র, তারপর আছে রোমানিয়া। অর্থাৎ এই 3টি দেশ থেকে সবচেয়ে বেশি তেল উত্তোলন করা হয়। তাছাড়াও অন্য দেশে বেলজিয়াম, নরওয়ে, হাঙ্গেরি, পোল্যান্ড, নরওয়ে এই সকল দেশ থেকে খুব অল্প পরিমাণে তেল উত্তোলন করা হয়। কিন্তু যুক্তরাজ্য, রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল উত্তোলন করা হয়। ইউরোপীয় তেল বলয় কোন কোন দেশ আছে এটা একটু মনে রাখবেন। ইউরোপীয় তেল বলয়ের ভিতরে আছে যুক্তরাজ্য, রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি এগুলো। এবার মধ্যপ্রাচ্য তেল বলে। এই মধ্যপ্রাচ্য তেল বলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি তেল আছে। কত পার্সেন্ট তেল আছে? এখানে 62% তেল আছে। কত পার্সেন্ট? 62% তেল আছে। মধ্যপ্রাচ্যে বলয় আছে। এই বলয়ের ভিতরে শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে
খনিজ তেল আছে, হ্যাঁ, এবং সোনা আছে। আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আমি সৌদি আরবকে এত ধন সম্পদ দিয়েছি যে এরা খেয়ে শেষ করতে পারবে না। অর্থাৎ অন্যান্য কাতার, বাহরাইন এই সকল দেশের হচ্ছে খনিজ তেল শেষ হইতেও পারে, কিন্তু সৌদি আরব একমাত্র দেশ নবীর ভবিষ্যৎবাণী, যেহেতু নবীর ভবিষ্যৎবাণী সুতরাং এটাই সত্য, সৌদি আরবের খনিজ তেল কোনো দিনও শেষ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ এদেরকে এত ধনী বানিয়েছে। ওকে, তাহলে মধ্যপ্রাচ্যের ভিতর সৌদি আরব হচ্ছে খনিজ তেল উত্তোলন শীর্ষ দেশ। সৌদি আরবের কোন কোন জায়গাতে সবচেয়ে বেশি খনিজ তেল পাওয়া যায়? দাম্মাম, মারজান, মেরিজান না, মারজান। তাহলে দেখেন বারগান, দাম্মাম, মারজান এই সকল অঞ্চলে প্রচুর পরিমাণে হচ্ছে তেল উত্তোলন করা হয়, অর্থাৎ তেলের জন্য এই সকল অঞ্চলগুলো মানে কি বলে এটাকে প্রসিদ্ধ। সংযুক্ত আরব আমিরাত, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, ইউএই, এটা হচ্ছে দ্বিতীয়। ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, কাতার বর্তমানে অনেক কাতারও কিছু আছে, তবে সবচেয়ে বেশি আছে হচ্ছে আপনার সৌদি, ইউএই, ইরান, ইরাক, কুয়েত। ইরানে কিন্তু অনেক আছে, হ্যাঁ, প্রচুর আছে ইরানে। তাহলে ইরাক, ইরান, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ইউএই এই সকল দেশকে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের তেল বলয়। এই মধ্যপ্রাচ্যের তেল বলয় থেকে বিশ্বের 62% তেল উত্তোলন করা হয়। ওকে, শীর্ষ দেশে আছে সৌদি আরব। নেক্সট দেখেন তেল উত্তোলন করে চতুর্থ নাম্বার আছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া তেল বলয়। কী আছে? চীন আছে, ইন্দোনেশিয়া আছে। চীন এবং ইন্দোনেশিয়া থেকে কিছু তেল উত্তোলন করা হয়, ইন্দোনেশিয়াতে খুব কম, তবে চীন থেকে প্রচুর পরিমাণ তেল উত্তোলন করা হয়। কিন্তু এই সকল দেশে, এই দুটো দেশে বেশি উত্তোলন করা হয়। কিন্তু আরও দেশ কি জাপান আছে, ভারতে আছে, কিছু পাকিস্তানে কিছু আছে, খুব নগণ্য, এগুলোতে কিন্তু প্রচুর নগণ্য। মায়ানমার, পাকিস্তান, ভারতে প্রচুর পরিমাণ নগণ্য আছে, মানে বেশি নাই, নগণ্য। কিন্তু এই চীন এবং এই হচ্ছে আপনার হচ্ছে ইন্দোনেশিয়াতে, এই দুটো দেশে প্রচুর পরিমাণে তেল থাকে। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া তেল বলে সম্পর্কে আমরা জেনেছি। এবার 5 নম্বর হচ্ছে আফ্রিকান তেল বলে। আফ্রিকান তেলের ভিতরে নাইজেরিয়াতে। তাহলে আফ্রিকান তেল বলের ভিতরে শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ হচ্ছে নাইজেরিয়া। তাহলে আফ্রিকান তেল বলের ভিতরে শীর্ষ দেশ কোনটা? নাইজেরিয়া। তারপর কী আছে? লিবিয়া আছে, আলজেরিয়া আছে। লিবিয়ার স্বৈরশাসক ছিল গাদ্দাফি। কী ছিল? গাদ্দাফি স্বৈরশাসক আদর্শ ছিল না, তিনি 42 বছর ক্ষমতা ছিল। 42 বছর ক্ষমতা থাকা সত্ত্বেও গাদ্দাফি তার দেশের প্রত্যেকটি জনগণের জন্য বাড়ি তৈরি করে দিয়েছে, উন্নত মানের চিকিৎসা এবং ফ্রি চিকিৎসা দিয়েছে, শান্তি দিয়েছে। কিন্তু আমেরিকার যেখানে চোখ পড়ে, আমেরিকার চোখকে বলা হয় ইগল আই, শকুনের চোখ, ইগলের চোখ, যেখানে পড়ে সেই দেশকে সে ধ্বংস করে। এই আমেরিকা কী করছে? দেখলো যে লিবিয়াতে প্রচুর পরিমাণে কি আছে? তেল আছে, প্রাকৃতিক সম্পদ আছে। তখন আমেরিকা একটা পলিসি বের করলো, সেটা হচ্ছে লিবিয়ার শাসক গাদ্দাফি স্বৈর শাসক, 42 বছর ক্ষমতা ছিল, সুতরাং তাকে হটাও, তার বিরুদ্ধে আন্দোলন করে। এবং আরও কী বললো যে হচ্ছে লিবিয়া তোমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে না। এই কথা বলে আমেরিকা কী করলো? লিবিয়াতে হচ্ছে হামলা চালালো, যুদ্ধ করলো। যুদ্ধ করে লিবিয়াকে ধ্বংস করে লিবিয়ার যত তেল ছিল সবগুলো উত্তোলন করে নিয়ে গেছে। তাহলে আমেরিকা বলেছিল যে হচ্ছে লিবিয়াতে গণতন্ত্র নেই, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গাদ্দাফির সময় যা গণতন্ত্র ছিল, যুদ্ধের পরে আমেরিকা তেল নিয়ে যাওয়ার পরে এটা আরও নেই, গণতন্ত্রের মায়ের বাপ, শেষ। এই হচ্ছে আমেরিকা দেখে যেখানে তেল সেখানে হামলা করে, সেখানে আল কায়েদা, সেখানেই কি বলে আইএস, এখানে মধ্যপ্রাচ্যে ইরাক নাকি হচ্ছে ইরান নাকি সন্ত্রাসী রাষ্ট্র, আফগানিস্তান, পাকিস্তান নাকি সন্ত্রাসী রাষ্ট্র, কারণ এখানে প্রচুর তেল আছে, যেখানে তেল সেখানে সন্ত্রাসী। আর আমেরিকা হচ্ছে এখনই জন্মগ্রহণ করলো, মানে খুব ভদ্র ছেলে সে। এই হচ্ছে আমেরিকার পলিসি। তাহলে আফ্রিকান তেল বলে কী আছে? আফ্রিকান তেল বলা আছে লিবিয়া আছে, হ্যাঁ, এই সকল দেশগুলো আছে। এবার আমরা দেখবো হচ্ছে ওশেনিয়া তেল বলা। কী তেল বলা হয়? ওশেনিয়া তেল বলা। ওশেনিয়া তেল বলা খুব কম আছে, এখানে খুব কম আছে। সবচেয়ে কম আছে কোন বলয়ে? ওশেনিয়াতে। ওশেনিয়া দুটো উল্লেখযোগ্য দেশ আছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং হচ্ছে ওশেনিয়া। এই দুটো দেশে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই দুটো দেশে সবচেয়ে বেশি তেল বলয় আছে, তাও খুব কম, নগণ্য। ওকে, তাহলে আমরা 6টি তেল বলয় সম্পর্কে জেনেছি। আপনি একটু মনে রাখবেন, পরীক্ষা যদি বলে যে হচ্ছে পৃথিবীর ম্যাপ যদি দেয় এভাবে, হ্যাঁ, আমরা ধরে নেই এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দুটো মিলে একটা করলাম। এটা হচ্ছে আমাদের আফ্রিকা, এটা হচ্ছে এশিয়া, এবং এটা হচ্ছে আমাদের ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। আপনার পরীক্ষায় হবে, এখান থেকে কোশ্চেন হবে
এখানে ধরেন এটা মধ্যপ্রাচ্য, এখানে গোল দাগ দিবে, তাহলে গোল দাগ দিয়ে বোঝাচ্ছে এখানে তেলের খনি আছে। আবার এখানে অস্ট্রেলিয়া, এখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, এখানে গোল দাগ দেবে, গোল দাগ দিয়ে বোঝাবে এখানে তেলের খনি আছে। তাহলে পরীক্ষায় যদি আসে এটা এ নাম্বার এবং হচ্ছে বি নাম্বার, আপনার গ নাম্বারে বলবে যে হচ্ছে এ এবং বি তেল বলয়ের দেশগুলো উল্লেখ করে এদের তেল অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। কোশ্চেন কিন্তু এইভাবে হবে। আবার দেখা যাচ্ছে যে এখানে আফ্রিকায় কোন কোন দেশ আছে, আলজেরিয়া আছে, লিবিয়া আছে, তো এখানে ফোটা দিল, ফোটা মানে হচ্ছে এখানে তেলে খনি আছে। আবার ধরেন এটা আমেরিকানে তেলে খনি আছে, তাহলে আমি যদি এক্স এবং এটা ওয়াই যদি দিই, আমি ঘ নাম্বারে বললো যে হচ্ছে এক্স এবং ওয়াই তেল বলয়ের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা। অর্থাৎ এভাবে কিন্তু কোশ্চেন হবে। আমি কিন্তু আপনাদের একবার ক্লিয়ার করে দিয়েছি। তো তেল বলয় সম্পর্কে আমরা জেনেছি। আমরা এবার জানবো হচ্ছে খনিজ তেলের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? খনিজ তেলের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে জানবো। এই খনিজ তেলটা কিন্তু অনেক হানাহানি যুদ্ধ হয়েছে। কি হয়েছে? অনেক হানাহানি যুদ্ধ হয়েছে। ইরানের একটি প্রণালী আছে, তার নাম হচ্ছে হরমুজ প্রণালী। কি প্রণালী? হরমুজ প্রণালী। ইরানের সেই প্রাচীন রাজা ছিল হরমুজ, তার নাম অনুসারে এর প্রণালীর নাম হয়েছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে হচ্ছে আপনার পৃথিবীর 60% তেল আমদানি রপ্তানি হয়। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 60% তেল বাণিজ্য হয়। এই জন্য হরমুজ প্রণালীর তেলের গুরুত্ব অনেক। আমি এই তথ্যটা কেন দিচ্ছি, এগুলো হচ্ছে আপনি লিখলে বাণিজ্য বুঝতে সহজ হবে। এই হরমুজ প্রণালী এটা হচ্ছে ইরানের দখলে। কার দখলে? ইরানের দখলে। যুক্তরাজ্য চাচ্ছে যে হচ্ছে ইউএসএ চাচ্ছে যে এই হরমুজ প্রণালী যদি আমরা দখল করতে পারি, তাহলে আমাদের হরমুজ প্রণালী আমার দখলে থাকবে, তার আমরা 60% তেল বিনা শুল্কে নিয়ে যেতে পারবো। মানে মানুষের কথা বলে না, পেট ভরে চোখ ভরে না। ইউএসএ এমন একটা দেশ, তার পেট ভরে চোখ ভরবে না, এত তেল নিয়ে যাচ্ছে, তাও ওরা হরমুজ প্রণালী দখল করতে চায়। তাই হরমুজ প্রণালী ইরানের দখলে। হরমুজ প্রণালীতে পৃথিবীর 60% তেল আমদানি রপ্তানি অর্থাৎ বাণিজ্য হয়। ওকে, এটা বুঝলে এবার এটা বুঝবেন। তেল রপ্তানিতে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এরা হচ্ছে ভেনেজুয়েলা আর কি করে তেল রপ্তানিতে শীর্ষে। আমদানির শীর্ষে হচ্ছে আমেরিকা যুক্তরাজ্য, পেরু, জার্মানি। অর্থাৎ একটা জিনিস গত ক্লাসে বলেছিলাম যে হচ্ছে এ একটি দেশ, বি একটি দেশ। এই দেশ থেকে যখন বি দেশে হচ্ছে পণ্য যাবে বা তেল যাবে, তখন একটা ব্যালান্স, একটা ভারসাম্য তৈরি হবে। ভারসাম্য তৈরি হওয়ার ফলে কী হবে? বিশ্ব বাণিজ্য তৈরি হবে। একটি দেশের উদ্ধৃত মানে এ দেশের যদি বেশি পরিমাণ তেল থাকে আর বিদেশ যদি কম পরিমাণে তেল থাকে, অর্থাৎ ঘাটতি যদি থাকে, অর্থাৎ তাদের যদি প্রয়োজন থাকে, তাহলে বিদেশ এ দেশ থেকে যখন তেল নিয়ে যাবে তখন একটা আন্তর্জাতিক বাণিজ্য হবে। এই আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিশ্বের তেল বাণিজ্য টিকে থাকবে। তাহলে তেল রপ্তানিতে শীর্ষ দেশে হচ্ছে আমেরিকা, যুক্তরাজ্য, জার্মানি। আর রপ্তানিতে শীর্ষ দেশে হচ্ছে সৌদি আরব, ইরান, কাতার, কুয়েত। আর আমদানিতে শীর্ষ দেশে হচ্ছে যুক্তরাজ্য, আমেরিকা, জার্মানি। অর্থাৎ এই সকল দেশ যখন মানে বাণিজ্য জড়ায় পড়বে, তখন হচ্ছে বাণিজ্য গুরুত্বটা বৃদ্ধি পাবে। ওকে, এবার দেন ওপেকটা কি? অনেকে বলুন এটা আবার কি জিনিস? ওপেক হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যে যে তেল আছে, এরা চিন্তা করলো যে যুক্তরাজ্য, ইউএসএ চোখ অনেক খারাপ, এরা কখন কী করে ঠিক নাই, ওদের একটা বলবে এখানে সন্ত্রাস আছে, ওখানে আক্রমণ করে তেলগুলো সব নিয়ে যাবে। ওকে, তাহলে এই ওপেক নিয়ে হচ্ছে তারা একটা সংস্থা তৈরি করলো যে হচ্ছে এই ওপেকের মাধ্যমে তেলের দাম বাড়বে নাকি কমবে এটা নির্ধারিত হয়। এই ওপেকের মাধ্যমে এটা হয় কোন দেশে তারা হচ্ছে তেল রপ্তানি করবে, এগুলো নির্ধারিত হয়। ওপেকের পূর্ণরূপটা কি? ওপেকের পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশনকে আমি সংক্ষেপে ORG লিখলাম, একটু বুঝে নিন। তাহলে ওপেকের পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, কান্ট্রিজ। তাহলে ওপেকের পূর্ণরূপ কি? ওপেকের পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই ওপেকের প্রতিষ্ঠা হয় কত সালে? প্রতিষ্ঠা হয় 1960 সালে। কত সাল? 1960 সাল। কোন দেশ প্রতিষ্ঠা করে? বাই ভেনেজুয়েলা। কোন দেশ? ভেনেজুয়েলা। ওকে, ভেনেজুয়েলা। এই ওপেকের বর্তমান সদস্য কত? বর্তমান মেম্বার হচ্ছে মেম্বার সদস্য হচ্ছে 13টি দেশ। তার প্রতিষ্ঠাকালীন ছিল হচ্ছে
অর্থাৎ আগে লিখে দেই, আগে বা প্রতিষ্ঠাকালীন ছিল হচ্ছে 5টি। এই ওপেকের হেডকোয়ার্টার, এই স্কিমের হেডকোয়ার্টার সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। কোন জায়গা? অস্ট্রিয়ার ভিয়েনা। আগে ছিল সুইজারল্যান্ড জেনেভা, সুতরাং ওটা দরকার নাই। তাহলে ওপেকের পূর্ণ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1960 সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা কে বা উদ্যোক্তা দেশকে? উদ্যোক্তা দেশ হচ্ছে ভেনেজুয়েলা। উদ্যোক্তা দেশ হচ্ছে ভেনেজুয়েলা। এই ওপেকের সদস্য কয়টি? সদস্য হচ্ছে 13টি। আগে ছিল প্রতিষ্ঠাকালীন ছিল 5টি। এই ওপেকের বর্তমান হেডকোয়ার্টার হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে, আগে ছিল হচ্ছে জেনেভাতে। ওকে, ওপেক সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা জানবো হচ্ছে তেলের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ এখানে একটা টার্ম ইউজ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে তরল সোনা বা ওয়েল গোল্ড। তরল সোনা বলতে আমরা কি বুঝি? তরল সোনা বলতে বোঝাচ্ছে এই যে ধরেন সোনার যেহেতু অনেক দাম, কিন্তু মধ্যপ্রাচ্যে যেহেতু সোনা নাই, তাদের কি আছে? খনিজ তেল আছে। তারা খনিজ তেল বিক্রি করে অনেক ধনী হচ্ছে, অনেক সম্পদ হচ্ছে, তার দেশকে সমৃদ্ধ করছে। যেহেতু এই খনিজ তেলটা সোনার মতো কাজ করতেছে, অর্থাৎ সোনার থেকেও বেশি পরিমাণ টাকা উপার্জন করে যাচ্ছে, এই জন্য এই তেলকে বলা হচ্ছে তরল সোনা। অর্থাৎ তরল সোনাটা কি, পরীক্ষা যদি আসে তরল সোনা বলতে কি বোঝো? যেহেতু এভাবে লিখবেন, যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলো, কোন প্রাচ্যের? মধ্যপ্রাচ্যের দেশগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল রপ্তানি করে অনেক টাকা উপার্জন করে, এই জন্য এটাকে বলা হচ্ছে তরল সোনা। এমনকি আরব ইসরায়েল তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ যখন এই যুদ্ধটা হয় 1967 সালে, যখন তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়, তখন সৌদি আরব কী করলো? একটা টার্ম ইউজ করলো, সে টার্মের নাম হচ্ছে তেল অস্ত্র। কি নাম? তেল অস্ত্র। কারণ মধ্যপ্রাচ্যের দেশের একটা জিনিস, সেটা হচ্ছে তেল দ্বারা সব কিছু কাজে লাগে। যেমন তরল সোনা, তেলকে বলা হচ্ছে তরল সোনা। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে তেল অস্ত্র এই টার্মটা কেন ইউজ করা হলো? তৎকালীন সৌদি আরবের প্রধানমন্ত্রী কিং ফাহাদ তিনি সিদ্ধান্ত নিলেন যে, যেহেতু আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিন দখল করে নিয়েছে, সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে তেলের দাম বেড়ে দেব এবং আমেরিকার কাছে তেল আমরা বিক্রি করব না। এই জন্য যে টার্মটা ইউজ করা হয় তাকে বলা হচ্ছে তেল অস্ত্র। ওকে, তাহলে তেল অস্ত্রটা কি আমরা এটা জানলাম। এটা হচ্ছে খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব, এভাবেই লিখবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি সবাই ক্লাস 2 ভোগ করেছেন, সবাই বুঝেছেন। তাহলে আমার প্রথম থেকে আমি আরেকবার যাচ্ছি। ওকে, গ্রাফাইটটা কি? গ্রাফাইট হচ্ছে কয়লা রূপান্তরিত রূপ। কয়লা রূপান্তরিত রূপকে বলা গ্রাফাইট। গ্রাফাইট দেখতে হচ্ছে ধূসর বর্ণের। গ্রাফাইটকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ। একটা হচ্ছে অ্যাফিনিটিক, আর একটা হচ্ছে দানাদার গ্রাফাইট। ওকে, অ্যাফিনিটিক গ্রাফাইট হচ্ছে নিম্নমানের, দানাদার হচ্ছে উচ্চমানের। ওকে, গ্রাফাইট উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। হ্যাঁ, তবে কৃত্রিমভাবে গ্রাফাইট উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। এবার দেখেন, গ্রাফাইটের ব্যবহার হচ্ছে বা গুরুত্ব হচ্ছে পেন্সিলের শীষ তৈরিতে, বিদ্যুৎ থেকে পরিবাহী করতে, তারপর হচ্ছে পিচ্ছিলকারক পদার্থ তৈরি করতে। এবার দেখেন খনিজ তেল কি? খনি থেকে যে তেল উত্তোলন করা হয় তাকে বলা হয় খনিজ তেল বা পেট্রোলিয়াম অয়েল। এই খনিজ তেল হচ্ছে শীর্ষ দেশ হচ্ছে কোনটা বলেন তো? খনিজ তেল উৎপাদনের শীর্ষ দেশ অবশ্যই ইউএসএ। আগে ছিল সৌদি আরব, এখন হচ্ছে ইউএসএ কিন্তু অনেক তেল আছে। হ্যাঁ, আর তৃতীয় হচ্ছে রাশিয়া। হ্যাঁ, তাহলে ইউএসএ হচ্ছে খনিজ তেল উৎপাদনের শীর্ষ দেশ এবং রপ্তানিতে শীর্ষ দেশ। ওকে, দেখেন আমেরিকা তেল বলায় 6টি তেল বলায় আছে। প্রথমে আমেরিকা তেল বলার ভিতরে কী কী আছে? আমেরিকা তেল বলার ভিতরে আছে কানাডা আছে, মেক্সিকো আছে, তারপর ইউএসএ আছে,
দেন হচ্ছে ইউরোপের তেল বেলার ভিতরে কী কী আছে, রাশিয়া আছে, যুক্তরাজ্য আছে, রোমানিয়া আছে। তারপর দেখেন মধ্যপ্রাচ্য তেল বলয়, মধ্যপ্রাচ্য তেল বলার ভিতরে কী কী আছে, মধ্যপ্রাচ্য তেল বলার ভিতরে আছে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, হ্যাঁ, আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব। এবার দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলার ভিতরে কী কী আছে, ইন্দোনেশিয়া আছে, চীন আছে, জাপান আছে, ভারত আছে। এবার দেখেন আফ্রিকান তেলের ভিতরে কী কী আছে, লিবিয়া আছে, আলজেরিয়া আছে, নাইজেরিয়া আছে। ওকে, ওশেনীয় তেল বেলার ভিতরে আছে নিউজিল্যান্ড এবং হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, এটা সবচেয়ে বেশি কম পাওয়া যায়। খনিজ তেলের আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে প্রচুর পরিমাণে আন্তর্জাতিক বাণিজ্য হয় এবং এটার গুরুত্ব অনেক। দেন হচ্ছে দেখেন তলসোনা বলতে কি বুঝি, ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম কান্ট্রিজ, সদস্য হচ্ছে বর্তমানে 13টা, হেডকোয়ার্টার হচ্ছে অস্ট্রেলিয়ার ভিয়েনাতে অবস্থিত। তলসোনা বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি এই খনিজ তেলকে তলসোনা বলা হচ্ছে। তেল অস্ত্র হচ্ছে আরব ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবরা যখন আমেরিকার কাছে তেল তেল বিক্রি করা বন্ধ করে দেয়, তখন যে টার্মটা ইউজ করা হয় তাকে বলা হয় হচ্ছে ওয়েল ওয়েপন, অর্থাৎ তেল অস্ত্র। ওকে, এ হচ্ছে বিষয়। আজকে আমাদের ক্লাসটা শেষ। আজকের টপিকটা কিন্তু খুব কঠিন এবং খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুতরাং আশা করি সবাই আপনি ক্লাসটি উপভোগ করেছেন, এনজয় করেছেন আর সবাই বুঝতে পেরেছেন। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমি আবারও হাজির হব। ওকে, আসসালামু আলাইকুম।